জ্ঞানপিপাসু শ্রোতাদের জন্য আয়োজিত আজকের এই নতুন এবং চমকপ্রদ গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে স্বাগত। আজকের আলোচনাটা সত্যি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। একদম। আজকের আলোচনার মিশনটি অত্যন্ত স্পষ্ট। আজ মূলত ২০২৪ থেকে ২০২৬ মৌসুমের ইউরোপিয়ান ফুটবলের বর্তমান চিত্র নিয়ে কথা হবে। মানে শুধু মাঠের ভেতরের কৌশলগত জাঁকজমক নয়, তাই তো? ঠিক ধরেছেন। মাঠের জাঁকজমকের আড়ালে খেলোয়াড়দের উপর যে অমানবিক শারীরিক চাপ পড়ছে তা নিয়ে একটি বিশদ অনুসন্ধান চালাবো আমরা। আর এর পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রের মতো টুর্নামেন্টগুলোর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পেছনের ট্যাকটিক্যাল সমীকরণগুলো আজ উঠে আসবে। হ্যাঁ, আর যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আজকের এই আলোচনার জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে দ্য গার্ডিয়ানের বিশ্লেষণাত্মক প্রতিবেদন থেকে। সাথে ফিফোর প্লেয়ার ওয়ার্কলোড মনিটরিং রিপোর্টও আছে। হুম, এছাড়াও বেশ কিছু শীর্ষ স্পোর্টস নিউজ এবং রেডিটার স্পোর্টস বুক ব্যাটিং ট্রেন্ড থেকেও তথ্য নেওয়া হয়েছে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। ফুটবলের এই ঝলমলে মঞ্চের আড়ালে আসলে কি ঘটছে? ফুটবলের এই বর্তমান ল্যান্ডস্কেপটি সত্যি এক অদ্ভুত বৈপরীত্যের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে অবিশ্বাস্য সব কৌশলগত লড়াই চলছে, লিগগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বিপুল অর্থের ঝনঝনানি, তো আছি কিন্তু অন্যদিকে এর পেছনের মূল কারিগর যারা, অর্থাৎ খেলোয়াড়রা, তারা চরম শারীরিক ও মানসিক ক্লান্তির শিকার হচ্ছেন। ফিফ্রোয়ের ২০২৪-২৫ মৌসুমের রিপোর্টটা কিন্তু বেশ উদ্বেগজনক। চরম উদ্বেগজনক। এই রমরমা ব্যবসার পেছনে খেলোয়াড়দের যে চরম মূল্য চোকাতে হচ্ছে তা সাধারণ দর্শকদের চোখে সবসময় ধরা পড়ে না, কারণ মাঠে আমরা শুধু ৯০ মিনিটের চূড়ান্ত লড়াইটাই দেখি। একদম ঠিক। মাঠের বাইরের পরিসংখ্যানগুলো দেখলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। দাওয়ে, হাকিমি, গুলার্জ, হ্যাঁ, ফাবিয়ান রুইজ, বাস্তনি। এমনকি ফেদেরিকো ভালভার্দের মতো শীর্ষ তারকারা এক মৌসুমে ৭০টিরও বেশি ম্যাচ খেলছেন। একটু ভাবুন বিষয়টা। একটা মৌসুমে ৭০টি শীর্ষ পর্যায়ে প্রতিযোগিতামূলক ম্যাচ। এর মানে হল প্রায় সারা বছর ধরে প্রতি ৪ বা ৫ দিন অন্তর একটি করে হাই ভোল্টেজ ম্যাচ খেলা। আর তরুণ খেলোয়াড়দের অবস্থা তো আরও করুণ। বার্সেলোনার লামিন ইয়ামালের কথা ধরা যাক। ১৮ বছর বয়স হওয়ার আগেই এই ছেলেটি ১৩০টিরও বেশি পেশাদার ম্যাচ খেলে ফেলেছে। অবিশ্বাস্য। এত অল্প বয়সে এত চাপ। পাও কুবার্সির মতো তরুণদের কাঁধেও চাপিয়ে দেওয়া হচ্ছে পাহাড় সম প্রত্যাশা। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বুঝতে পারব যে এই সমস্যাটি শুধু ম্যাচের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নেই। ভ্রমণের ধকল একটি মারাত্মক আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বিরতির সময়ের কথা বলছেন তো? হ্যাঁ, জাতীয় দল এবং ক্লাবের হয়ে খেলতে গিয়ে কিছু খেলোয়াড়কে ১,৬৫,০০০ কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করতে হয়। ১,৬৫,০০০ কিলোমিটার? এটা তো প্রায় ৪ বার পুরো পৃথিবী প্রদক্ষিণ করার সমান। ঠিক তাই। শরীর তো দূরের কথা, মানসিকভাবেই ধকো সামলানো, ঘন ঘন টাইম জোন পরিবর্তন করা। আর পর্যাপ্ত ঘুম ছাড়াই মাঠে নামা, এগুলো তো প্রায় অসম্ভব ব্যাপার। আর এই অসম্ভবকে সম্ভব করতে গিয়েই খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। ফিফ্রো রিপোর্টে ১৪ দিনের মধ্যে ৪টি ম্যাচ খেলতে গিয়ে ২৫,০০০ কিলোমিটার পাড়ি দেওয়ার মতো অমানবিক দৃষ্টান্ত উঠে এসেছে। রোনাল্ড আরাউহোর উদাহরণটি তো আরও চমকে দেওয়ার মতো। উরুগুই জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার পর বার্সেলোনার হয়ে পরবর্তী ক্লাবের ম্যাচ খেলতে মাঠে নামার মাঝে তিনি সময় পেয়েছেন মাত্র ৪৬ ঘণ্টা। এর মধ্যে দীর্ঘ বিমান ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল, তাই না? হ্যাঁ, একজন মানুষের পেশি পুনর্গঠন বা রিকভার করার জন্য এই সময়টুকু যে একেবারেই অপর্যাপ্ত, তা তো চিকিৎসা বিজ্ঞানের সাধারণ সূত্রই বলে দেয়। এই তীব্র শারীরিক নির্যাতনের কারণেই হয়তো খেলোয়াড় এবং ম্যানেজাররা এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। মার্সেলো বিয়েলসা বা ডায়োট উপামেকানোর মতো ব্যক্তিত্বরা পরিষ্কার করে বলেছেন যে ম্যাচের সংখ্যা এখন মাত্রাতিরিক্ত। অ্যালিসন ব্যাকারের একটি কথা এখানে হুবহু উল্লেখ করা যায়। তিনি বলেছেন, সবাই অতিরিক্ত ম্যাচ নিয়ে ক্লান্ত। অন্যদিকে পেপ গার্ডিওলার মন্তব্যটি ছিল আরও তীক্ষ্ণ। তিনি বলেছেন, খেলোয়াড় ছাড়া ফুটবল সম্ভব নয়, ক্ষমতা একমাত্র তাদের হাতেই। এমনকি চেলসির এনজো ফার্নান্ডেজ তীব্র গরমের মধ্যে খেলার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। এই যে আপনি তাপমাত্রার কথা বললেন, এটি খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর সরাসরি প্রভাব ফেলে। এই তীব্র গরম এবং বিশ্রামের অভাব নিয়ে সম্প্রতি ৭০ জন স্বাধীন চিকিৎসা ও পারফরম্যান্স বিশেষজ্ঞ কাজ করেছেন।
ওই ডেলফি স্টাডিটার মাধ্যমে, তাই তো? শ্রোতাদের সুবিধার জন্য একটু জানিয়ে রাখি, এই ডেলফি স্টাডি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিশেষজ্ঞরা নিজেদের পরিচয় গোপন রেখে বারবার আলোচনার মাধ্যমে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছান। ঠিক বলেছেন। তো এই বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে 12টি ন্যূনতম সেফগার্ড বা সুরক্ষামূলক ব্যবস্থার বিষয়ে একমত হয়েছেন। এই সুরক্ষামূলক ব্যবস্থাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 28 দিনের প্রি সিজন প্রস্তুতি এবং পর্যাপ্ত অফ সিজন ব্রেক। খেলোয়াড়দের শরীরকে পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুত করতে এই 28 দিন অপরিহার্য। কিন্তু বাস্তবতা হল ফিফা ক্লাব বিশ্বকাপের মতো নতুন টুর্নামেন্টগুলোর কারণে খেলোয়াড়রা এই ন্যূনতম বিশ্রামের সুযোগও পাচ্ছেন না। একদমই না। ক্যালেন্ডারটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে এই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো চরমভাবে উপেক্ষিত হচ্ছে। আর এই শারীরিক ও মানসিক চাপের প্রভাব তো আমরা লিগগুলোর অভ্যন্তরীণ লড়াই এবং আর্থিক কাঠামোতেও দেখতে পাচ্ছি। ইউরোপিয়ান ফুটবলের লড়াইয়ের দিকে তাকালে লিগগুলোর মধ্যে একটি বিশাল আর্থিক ও প্রতিযোগিতামূলক পার্থক্য চোখে পড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল কিভাবে লা লিগা, বুন্দেসলিগা বা সিরিয়াকে আর্থিকভাবে পেছনে ফেলেছে তা এখন বেশ পরিষ্কার। প্রিমিয়ার লিগের বিশাল স্পন্সরশিপ ও বৈশ্বিক টিভি সত্ত্বের আয়ের কারণে তাদের ক্লাবগুলো আর্থিকভাবে অনেক শক্তিশালী। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো লা লিগার শীর্ষ ক্লাবগুলো রীতিমতো ঋণের বোঝায় জর্জরিত। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই আর্থিক বৈষম্যই মূলত লিগগুলোর প্রতিযোগিতামূলক চরিত্র নির্ধারণ করে দিচ্ছে। মানে ইপিএলে আমরা যেমন ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি এবং আর্সেনালের মতো ক্লাবগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখছি। হ্যাঁ, সেখানে প্রায় প্রতিটি ক্লাবের কাছেই ভালো খেলোয়াড় কেনার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে। কিন্তু লা লিগায় দীর্ঘদিন ধরে শীর্ষ 2 ক্লাবের একচেটিয়া রাজত্ব চলে আসছে। বুন্দেসলিগা বা সিরিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রিমিয়ার লিগের ওই বিশাল টেলিভিশন স্বত্বের আয়ের কাছে তারা পেরে উঠছে না। আর এই আধিপত্য এবং খেলোয়াড়দের ক্লান্তির সরাসরি প্রতিফলন কিন্তু আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দেখতে পাচ্ছি। দ্য গার্ডিয়ানের চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রিভিউ বিশ্লেষণ করলে দারুণ সব ট্যাকটিক্যাল তথ্য পাওয়া যায়, যেমন পিএসজি বনাম চেলসির ম্যাচটি। দ্য গার্ডিয়ানের মতে এই ম্যাচে পিএসজির জয় হওয়ার সম্ভাবনা বেশি। এর পেছনের কারণ হিসেবে তারা স্পষ্ট করে বলছে ক্লাব বিশ্বকাপের কারণে চেলসির খেলোয়াড়রা অত্যন্ত পরিশ্রান্ত। এই যে আমরা একটু আগে ফিফার অতিরিক্ত চাপের কথা বলছিলাম, চেলসির এই অবস্থা তারই একটি বাস্তব প্রমাণ। ক্লান্তি কিভাবে ট্যাকটিক্সকে ধ্বংস করে দেয় এটি তার অন্যতম উদাহরণ। বায়ার্ন মিউনিখ বনাম আটলান্টার ম্যাচের পূর্বাভাসটাও কিন্তু এক পেশে। হ্যাঁ, বায়ার্নের একটি সহজ জয়ের কথা বলা হয়েছে। এর মূল কারণ হ্যারি কেনের ফর্ম। 43 গোল। তিনি বর্তমানে 43 গোল করে এক দুর্দান্ত ফর্মে আছেন। আটলান্টা রক্ষণভাগের জন্য এই আত্মবিশ্বাস ঠেকানো প্রায় অসম্ভব একটি কাজ হবে। আর রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটির সেই চিরচেনা ইউরোপিয়ান ক্লাসিকের কি খবর? দ্য গার্ডিয়ান বলছে এই ম্যাচে ম্যান সিটির স্বল্প ব্যবধানে জয়ের সম্ভাবনা রয়েছে, যা রিয়াল মাদ্রিদের বর্তমান ফর্মের সাথে বেশ প্রাসঙ্গিকভাবেই মিলে যায়। এছাড়া লিভারপুল গ্যালাতাসারায়ের বিপক্ষে একটি সহজ জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। বার্সেলোনারও নিউক্যাসলের বিপক্ষে স্বল্প ব্যবধানে জয়ের সম্ভাবনা রয়েছে। আর্সেনাল তাদের দারুণ ফর্ম ধরে রেখে লেভারকুসেনের বিপক্ষে অনায়াসেই জিতবে। তবে স্পোর্টিং বানাম বোর্ডো গ্লিমিটের ম্যাচটি নিয়ে দারুণ একটি ফ্যাক্টর কাজ করছে। হ্যাঁ, ওই কৃত্রিম পিচের বিষয়টা। বোডো গ্লিমেট আর্কটিক সার্কেলের উত্তরের কৃত্রিম পিচে বা প্লাস্টিক টার্ফে খেলে অভ্যস্ত। প্রাকৃতিক ঘাসের তুলনায় কৃত্রিম পিচে বলের বাউন্স এবং গতি তো সম্পূর্ণ আলাদা হয়। শুধু তাই নয়, আর্কটিক অঞ্চলের কনকনে ঠান্ডায় এই ধরনের পিচে খেলা স্পোর্টিংয়ের মতো পর্তুগিজ দলের জন্য অপরিচিত এক পরিবেশ। এতে পেশির ইনজুরির ঝুঁকিও অনেক বেড়ে যায়। তবু বিশ্লেষকরা মনে করছেন ট্যাকটিক্যাল দিক থেকে স্পোর্টিংয়ের জয়ের পাল্লাই ভারী। চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াইয়ের মাঝেই লা লিগার শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ সংকট কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। জাভি আলোনসো বরখাস্ত হওয়ার পর আলভারো আরবেলোয়া যখন দায়িত্ব নিলেন, অনেকেই ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে এবং গেটাফের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে তারা গভীর সংকটে পড়েছে। বার্সেলোনার চেয়ে তারা ইতোমধ্যেই ৪ পয়েন্ট পিছিয়ে আছে। আর পরিসংখ্যান বলছে এই মুহূর্তে বার্সেলোনার লিগ জেতার সম্ভাবনা প্রায় ৭৮%। আরবেলোর এই ব্যর্থতার পেছনে তার ট্যাকটিক্যাল সংগ্রামটা আসলে চোখ এড়ানোর মতো নয়। গেটাফের বিপক্ষে ম্যাচে তিনি প্রথমে ৪-৪-২ ফরমেশন থেকে সরে এসে
4-2-3-1 ফরমেশনে দলকে খেলিয়েছেন। এই ট্যাকটিক্যাল পরিবর্তনটা কিন্তু বেশ বড় একটা জুয়া ছিল। যারা ট্যাকটিক্স নিয়ে খুব একটা ভাবেন না তাদের জন্য বিষয়টা একটু সহজ করে দিই। 4-4-2 ফরমেশনের সামনে দুজন স্ট্রাইকার থাকেন। আর 4-2-3-1 ফরমেশনে একজন মাত্র স্ট্রাইকার রেখে তার পেছনে 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার বা আক্রমণাত্মক খেলোয়াড় খেলানো হয়। এর মূল লক্ষ্য হল মিডফিল্ডে বেশি নিয়ন্ত্রণ নেওয়া এবং বেশি গোলের সুযোগ তৈরি করা। কিন্তু এত পরিবর্তনের পরও তারা কোনো গোল পেতে ব্যর্থ হয়েছে। কারণ হলো ট্যাকটিক্স যতই ভালো হোক না কেন, তা বাস্তবায়ন করার জন্য ফিট খেলোয়াড় প্রয়োজন। এই ব্যর্থতার পেছনে ইনজুরি একটি বিশাল বড় ফ্যাক্টর। কিলিয়ান এমবাপ্পের ইন্ট্রাকি দলের জন্য বিশাল এক ধাক্কা। তার বাম হাঁটুর লিগামেন্ট স্প্রেন হয়েছে। পরিসংখ্যান বলছে রিয়াল মাদ্রিদের মোট গোলের 43% এসেছে এমবাপ্পের পা থেকে, যিনি 33 ম্যাচে 38 গোল করেছেন। তবে 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে তার চিকিৎসায় অত্যন্ত রক্ষণশীল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। যার মানে হলো তাকে তাড়াহুড়ো করে মাঠে নামানো হবে না। এই ইনজুরি সংকট কি ওই ফিফপ্রো রিপোর্টের অতিরিক্ত চাপের সতর্কবার্তারই একটি বাস্তব রূপ নয়? নিশ্চিতভাবে। শুধু এমবাপ্পে নন, জুড বেলিংহামের হ্যামস্ট্রিং ইনজুরিরও অবনতি হয়েছে। যার কারণে তিনি এপ্রিল মাস পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। আর এই সুযোগে স্প্যানিশ মিডিয়া তো বেলিংহামকে নিয়ে রীতিমতো নিষ্ঠুর এক পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছে। স্প্যানিশ মিডিয়ার চাপ সবসময় প্রচণ্ড। মুন্ডো দেপোর্টিভো একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছে যে বেলিংহামকে ছাড়া মাদ্রিদের জয়ের হার 82.4%। আর তাকে নিয়ে সেটি মাত্র 67.2%। এই পরিসংখ্যান দেখিয়ে তারা কার্যত প্রমাণ করার চেষ্টা করছে যে মাদ্রিদ হয়তো তাকে ছাড়াই বেশি সফল। কিন্তু সাধারণ যুক্তিতেই বোঝা যায় এই ধরনের পরিসংখ্যান একজন খেলোয়াড়ের প্রকৃত অবদান সবসময় সঠিকভাবে তুলে ধরে না। ঠিক, প্রতিপক্ষ কারা ছিল, বেলিংহাম মাঠে থাকলে প্রতিপক্ষ কিভাবে নিজেদের ট্যাকটিক্স বদলায়, সেগুলো তো এখানে হিসেবে ধরা হয়নি। মিডিয়ার এই নেতিবাচক প্রচারণা দলের ভেতরের অস্থিরতাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক, এই জায়গাটাতেই বিষয়টি আসলে অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। রিয়াল মাদ্রিদ যখন এই অস্থিরতা থেকে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করছে, ঠিক উল্টো দিকে কোপা দেল রেতে বার্সেলোনা এক অবিশ্বাস্য রেমনতাদা বা প্রত্যাবর্তনের মিশন নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে 4-0 গোলে পিছিয়ে থাকার পর তারা রীতিমতো খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। সমতা ফেরাতে বার্সাকে 4 গোল করতে হবে এবং সরাসরি জিততে হলে করতে হবে 5টি গোল। এই অসম্ভবকে সম্ভব করার জন্য ম্যানেজার হান্সি ফ্লিকের একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে। তিনি বলেছেন প্রতিয়ার্ধে 2টি করে গোল করতে হবে। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ফ্লিকের অধীনে 100 ম্যাচে বার্সেলোনা 29 বার 4 বা তার চেয়ে বেশি গোল করেছে। অর্থাৎ তার এই অতি আক্রমণাত্মক কৌশলের একটি সফল অতীত রয়েছে। অতীত সফল হলেও ফ্লিকের এই পরিকল্পনার পথের সবচেয়ে বড় বাধা হল তাদের বর্তমান ইনজুরি সমস্যা। রবার্ট লেভানডফস্কির মতো মূল স্ট্রাইকারের চোখের সকেটে ফ্র্যাকচার হয়েছে। অন্যদিকে মাঝমাঠের প্রাণভমরা ফ্র্যাঙ্কি ডিজং বাইসেপ ইনজুরির কারণে 5 থেকে 6 সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন। এর পাশাপাশি প্রথম লেগে লাল কার্ড দেখায় রক্ষণভাগের খেলোয়াড় এরিক গার্সিয়াও এই ম্যাচে বরখাস্ত থাকছেন। এত দুঃসংবাদের মাঝেও কিন্তু বার্সেলোনার জন্য আশার আলো রয়েছে। পেদ্রি ইনজুরি থেকে ফিরেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হল আমাদের সোর্সের তথ্য অনুযায়ী মার্কাস রাশফোর্ড বার্সেলোনার হয়ে খেলছেন। হ্যাঁ, এবং সম্প্রতি ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে তিনি দারুণ অবদান রেখেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সরাসরি বার্সেলোনা এসে এমন মানিয়ে নেওয়াটা দুর্দান্ত। ইনজুরি কাটিয়ে তার এই ফেরাটা দলের আক্রমণ ভাগে নতুন প্রাণের সঞ্চার করেছে। পেদ্রি এবং মার্কাস রাশফোর্ডের এই যুগলবন্দি অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। আর যারা এ ধরনের বড় ম্যাচগুলো নিয়ে বিশ্লেষণ করতে ভালোবাসেন তাদের জন্য রেডিটের স্পোর্টসবুক বেটিং ট্রেন্ডের কথা না বললেই নয়। রেডিটে এই ম্যাচ নিয়ে রীতিমতো ঝড় বইছে। হ্যাঁ, বেটিং ট্রেন্ড বলছে ভক্তরা এই ম্যাচে প্রচুর গোলের প্রত্যাশা করছেন। অনেকেই বার্সা বনাম অ্যাটলেটিকো ম্যাচে 2.5-এর বেশি গোল বা ওভার 2.5 বাজিতে অংশ নিচ্ছেন। এর মানে হলো দর্শকরা ধরে নিচ্ছেন এই ম্যাচে অন্তত 3টে গোল হবেই, অর্থাৎ দুই দলই আক্রমণাত্মক খেলবে। শুধু তাই নয়, 4.5-এর বেশি কার্ড বা ওভার 4.5 কার্ডের বাজিতেও প্রচুর সাড়া মিলছে। তার মানে এই বাছা মরার লড়াইয়ে তুমুল ফাউল হবে এবং রেফারিকে অন্তত 5টি হলুদ বা লাল কার্ড বের করতে হবে। বোঝাই যাচ্ছে দর্শকরা একটি রক্তক্ষয়ী ফুটবল যুদ্ধের অপেক্ষায় আছেন। এই স্প্যানিশ ফুটবল ড্রামার পাশাপাশি
ইংলিশ প্রিমিয়ার লিগেও কিন্তু চমকের কোনো শেষ নেই। পয়েন্ট টেবিল এবং সাম্প্রতিক ফর্ম বিশ্লেষণ করলে দেখা যায় সেখানেও নিত্য নতুন রূপকথার জন্ম হচ্ছে। ইনজুরি কাটিয়ে খেলোয়াড়দের প্রত্যাবর্তনের গল্পগুলো লিগের মোড় ঘুরিয়ে দিচ্ছে, যেমন ম্যানচেস্টার সিটির কথাই ধরা যাক। সিটির জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো তাদের দুই মূল অস্ত্র আর্লিং হ্যাল্যান্ড এবং রদ্রি চোট কাটিয়ে দলে ফিরছেন। রদ্রিয়ের আগে এসিএল এবং হ্যামস্ট্রিং ইনজুরিতে বেশ ভুগেছিলেন। এসিএল বা অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট হল হাঁটুর এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা ছিঁড়ে গেলে একজন খেলোয়াড়কে মাসের পর মাস মাঠের বাইরে থাকতে হয়। অনেকটা একটি রাবার ব্যান্ড ছিঁড়ে যাওয়ার মতো, যা জোড়া লাগতে প্রচুর সময় নেয়। রদ্রির মতো একজন বিশ্বমানের মিডফিল্ডারের এই চোট থেকে ফিরে আসা সিটির শিরোপা দৌড়কে আরও মজবুত করবে। এর মাঝে ওমার মারমুশো দুর্দান্ত একটি গোল করে নিজের জাত চিনিয়েছেন। সিটির এই তারকা নির্ভর খবরের পাশাপাশি প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় চমকটা কিন্তু দিচ্ছে বোর্নমাউথ। ভাবা যায় যে দলের নেট স্পেন্ড বা খেলোয়াড় কেনাবেচায় খরচের ব্যালেন্স লিগের সবচেয়ে কম, সেই দলটি লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শুধু কম নয়, তারা ৮৭ মিলিয়ন পাউন্ড লাভে রয়েছে। ফুটবলের এই যুগে যেখানে বিলিয়ন ডলার খরচ করেও দলগুলো লিগের শীর্ষে যেতে পারে না, সেখানে বর্নমাউথের এই লাভজনক ব্যবসা করে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থাকাটা আধুনিক ফুটবলের অন্যতম সেরা আন্ডারডগ স্টোরি। একদম ঠিক। আর তাদের এই অসাধারণ সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রাখছেন তাদের তারকা অ্যান্টোয়েন সেমিনিও। দলের মোট গোলের ৩৮% এসেছে তার পা থেকে বা তার সরাসরি অবদানে। শুধু দলগত সাফল্য নয়, ইংলিশ ফুটবলে তরুণ প্রতিভারাও দারুণভাবে বিকশিত হচ্ছে। নিউক্যাসল ইউনাইটেডের উঠতি তারকা লুইস মাইলির কথাই ধরা যাক। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণ ইতোমধ্যেই বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন। পেশির ইনজুরির কারণে তিনি কিছুদিন মাঠের বাইরে ছিলেন, কিন্তু তিনি এখন দ্রুত সেরে উঠছেন। তার সবচেয়ে বড় স্বপ্ন হল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প নিউতে মাঠে নামা। একজন তরুণ খেলোয়াড়ের এই অদম্য স্পৃহা প্রমাণ করে ফুটবলের আসল সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে। এতক্ষণ ধরে আমরা ট্যাকটিক্স, ইনজুরি, লিগের লড়াই এবং রূপকথার গল্পগুলো নিয়ে অনেক কথা বললাম। তাহলে এই পুরো বিষয়ের অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? যারা নিয়মিত এই শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচগুলো দেখছেন বা রেডিটের মতো প্ল্যাটফর্মে বেটিংয়ের ট্রেন্ড ফলো করছেন, তাদের বুঝতে হবে যে এই বিনোদনের আড়ালে একটি চরম বাস্তবতা লুকিয়ে আছে। অর্থের ঝনঝনানি, স্পন্সরশিপ আর ব্রডকাস্টিং রাইটসের এই বিশাল বাজারে খেলোয়াড়রা নিছক পণ্যে পরিণত হচ্ছেন। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা আজ মারাত্মক হুমকির মুখে। ফিফা প্রো রিপোর্ট থেকে আমরা পরিষ্কার দেখেছি যে কিভাবে তাদের বিশ্রামের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একটি ম্যাচের পর অন্য ম্যাচে নামার জন্য তারা ন্যূনতম রিকভারি সময়টুকুও পাচ্ছেন না। এই পুরো চক্রটা আসলে একটা গোলকধাঁধার মতো। সম্প্রচার সত্ত্ব এবং অর্থের কারণে ম্যাচের পর ম্যাচ বাড়ছে। সেই অতিরিক্ত ম্যাচের কারণে খেলোয়াড়রা ইনজুরিতে পড়ছেন। আর সেই ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো দলগুলোর ট্যাকটিক্যাল সমীকরণগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা শুধু মাঠের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ করি, কিন্তু এর পেছনের এই আত্মত্যাগ আর যন্ত্রণার খবর কজনই বা রাখি? এটি একটি খুব প্রাসঙ্গিক পয়েন্ট। আর এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নেরও জন্ম দেয়। আলোচনার শুরুতে পেপ গার্ডিওলা সেই উদ্ধৃতিটি মনে আছে তো? খেলোয়াড় ছাড়া ফুটবল সম্ভব নয়, ক্ষমতা একমাত্র তাদেরই হাতে। হ্যাঁ, খুব শক্তিশালী একটা কথা। আধুনিক ফুটবলের এই অমানবিক ক্যালেন্ডার কি একদিন খেলোয়াড়দের সত্যি এমন এক বিন্দুতে নিয়ে যাবে যেখানে তাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে? তারা কি একদিন ফিফা বা ওয়েফার মতো বৈশ্বিক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে নিজেদের স্বাস্থ্য এবং ক্যারিয়ার রক্ষার্থে নতুন কোনো বিদ্রোহী কাঠামো তৈরি করবে? ফুটবল শিল্প কি অচিরেই একটি বড় ধরনের খেলোয়াড় ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে? বিষয়টি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। অত্যন্ত গভীর এবং গায়ে কাটা দেওয়ার মতো একটি প্রশ্ন। এই লাগামহীন সূচি যদি চলতেই থাকে, তবে খেলোয়াড়দের বিদ্রোহ হয়তো সময়ের ব্যাপার মাত্র। এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতই বলে দেবে। আজকের এই চমৎকার আলোচনাটি এখানেই শেষ করার সময় চলে এসেছে। যারা এতক্ষণ ধরে শুনছিলেন, আশা করা যায় আজকের এই বিশ্লেষণ ফুটবলের পর্দার আড়ালের অনেক অজানা দিক সম্পর্কে আপনাদের শ্রোতাদের একটি নতুন দৃষ্টিকোণ দিতে পেরেছে। আগামী গভীর বিশ্লেষণেও এমন রোমাঞ্চকর আলোচনা সবার ভালো লাগবে, সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায়। ভালো থাকবেন সবাই।